অ্যাট্রাকশন, তাই তো? তাহলে এই যে এইচটা বেরিয়ে গেল, তার জায়গায় যে এনটা গিয়ে বসে পড়লো, এটাকে বলা হচ্ছে একটা অ্যাট্রাকশন। বুঝতে পেরেছো? তাহলে এটা কী তৈরি হলো? এটা তৈরি হলো হচ্ছে সোডিয়াম ফেনক্সাইড। সোডিয়াম ফেনক্সাইড। এখন গল্প হলো, স্যার এই যে হাইড্রোজেনটা বেরিয়েছে, হাইড্রোজেন কি একা একা থাকতে পারে? নো, নেভার। হাইড্রোজেন কখনো এরকম একা একা থাকতে পারে না, ও সবসময় H2 হয়ে থাকবে। স্যার একটা হাইড্রোজেন দিয়ে আমরা H2 কী করে লিখতে পারি? তাহলে হাফ H2 করে লেখো। ইউ শুড রাইট লাইক দিস, হাফ H2, শুধু H লেখা যাবে না। আইদার রাইট লাইক দিস অর ইট উইল বি বেটার যদি প্রত্যেকটাকেই 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। দুখানা ফেনল, দুখানা সোডিয়াম, তাহলে দুখানা সোডিয়াম ফেনক্সাইড তৈরি হচ্ছে, তার মানে এখান থেকে দুখানা হাইড্রোজেন বেরিয়েছে, তাহলে H2 তৈরি হবে, ইট উইল বি ওকে। বোঝা গেল কি বললাম? রাহুল, এটা রিলেটেবল তো? হ্যাঁ স্যার। মিথিরা, বুঝতে পেরেছো? সোডিয়াম পেরোক্সাইড কি দুটো হবে তৈরি? হ্যাঁ, সোডিয়াম ফেনক্সাইড দুটো তৈরি হবে, লিখলাম তো, টু ডিলিট হয়ে গেছে, দুখানা তৈরি হবে। ওকে, নেক্সট। রিয়াকশন উইথ অ্যালকালিজ, মানে ক্ষারকের সাথে বিক্রিয়া। ক্ষারকের সাথে কারা বিক্রিয়া করে? যারা যারা অ্যাসিড হয়। রিয়াকশন উইথ অ্যালকালিজ। রাহুল, একটা অ্যালকালির নাম বলো তো, এটা বেসের নাম বলো। তো এনএওএইচ। ইয়া, NaOH। তাহলে ফেনল। তোমাদের না একটা কথা বারবার করে আমাকে বলতে হচ্ছে, যেটা আমি খুব বিরক্ত লাগছে, সেটা হচ্ছে আগের দিনে যেটা বললাম, প্র্যাকটিসের কথাটা। কেন বলতে হচ্ছে আমি জানি না, এটা কিন্তু আমায় কোনো বছর বলতে হয় না, অন্তত এই সেকশনটায় বলতে হয় না। ফিজিক্যালে পড়া ছেলেমেয়েরা কম করতে পারে, ইনঅর্গানিক কম পড়তে পারে, বাট অর্গানিকটা নিয়ে গেলাম কেউ ছেলে খেলা করে না। স্ট্রঙ্গার বেস, ঠিক আছে, এটা খুব তীব্র ক্ষার একটা। তো কি হবে? এই OH মাইনাসটা যাবে এখান থেকে, এটা OH মাইনাস হয়ে ভাঙবে, এই এইচটাকে নিয়ে H2O হয়ে বেরিয়ে যাবে। তো যে H প্লাস ছাড়ে সে কি অ্যাসিড হয়? তো তার মানে এখানে ফেনলটা অ্যাসিডের মতো কাজ করছে। তো H প্লাসটাকে নিয়ে যখন বেরিয়ে গেল, তাহলে অক্সিজেনটার কাছে কি পড়ে রয়েছে? O মাইনাস। সেই O মাইনাসের টানে কে চলে আসবে? এই Na প্লাসটা। তাহলে আবার সোডিয়াম ফেনক্সাইড তৈরি হয়ে গেল। সোডিয়াম ফেনক্সাইড প্লাস কি বেরিয়ে গেছে? H2O। করে নাও। ঠিক আছে, ওয়েল এখান থেকে না একটা কোশ্চেন দেয়, একটু লেখো। হোয়াই ফেনল ইজ মোর অ্যাসিডিক দ্যান অ্যালকোহল? হোয়াই ফেনল ইজ মোর অ্যাসিডিক দ্যান অ্যালকোহল? ঠিক আছে, তোমরা লেখো, অ্যালকোহল অপেক্ষা ফেনলের বেশি অম্লধর্মিতার কারণ কি? অ্যালকোহল অপেক্ষা ফেনলের বেশি অম্লধর্মিতার কারণ কি? ঠিক আছে, এবার তোমাদের মধ্যে আমি অনেকজনকে এখনো পর্যন্ত অ্যালকোহল পড়াইনি, তো অ্যালকোহল আমরা কবে পড়বো? জাস্ট ফেনলটা শেষ হবে, ট্রাই করছি আজকের মধ্যেই গুটিয়ে দেওয়ার। সো নেক্সট দিন আমরা অ্যালকোহল শুরু করব। রাহুল, আমাদের অ্যালকোহল হয়ে গেছে, রাইট? মিথিরা, অ্যালকোহল মুখস্থ হয়েছে? হ্যাঁ স্যার। ডিস্টিংশন অবধি কিন্তু ভালো করে মুখস্থ করে নিও তোমরা অবশ্যই। ওকে, ভালো। আচ্ছা রাহুল, তোমরা বুধবার আসবে না না? না স্যার, বুধবার হবে না। তুমি যে বললে বুধবার বিকেলে হবে। স্যার বিকালে মানে ওই দিন মানে বৃহস্পতিবার স্যার আমাদের আছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে। আচ্ছা, তো টুক করে 1.5 ঘন্টা পড়া যাবে না? স্যার 4টে থেকে করলে হয়ে যাবে মানে। মিথিরা 4টে আসতে পারবে? হ্যাঁ স্যার পারবো। তুষার 4টে আসতে পারবে? হ্যাঁ স্যার পারবো। ওকে, তাহলে ইথারটা আমরা কমপ্লিট করে নেবো ওই দিনকে। আচ্ছা, যেটা আমরা বলছিলাম, সো এখন কথা হচ্ছে, এই কোশ্চেনটা খুব কমন কোশ্চেন, যে অ্যালকোহলের থেকে ফেনলের অ্যাসিডিটি বেশি কেন হয়? ঠিক আছে, একটু ভেবে নিই আমরা কেন বেশি হয়।
তোমাদের কারোরই অ্যালকোহলের চ্যাপ্টার জেনারেলি হয়নি, তো অ্যালকোহল দেখতে কীরকম হয়? অ্যালকোহল ইজ লাইক দিস, আর বন্ড OH, ঠিক আছে? এবার এই জিনিসটা, যে রিয়াকশনটা আমি এখন ফেনল দিয়ে করালাম, এই সেম জিনিস কিন্তু অ্যালকোহলেও হয়। সেটা কীরকমভাবে হয়? দুখানা ফেনল, তার সঙ্গে সোডিয়াম মেটাল, এই এইচটা বেরিয়ে যাচ্ছে, তার জায়গায় সোডিয়ামকে ঢুকে পড়ছে, তার মানে কী তৈরি হচ্ছে? বেঞ্জিনের মাথায় ONA, সোডিয়াম ফেনক্সাইড প্লাস H2, ঠিক? তো স্যার এই যে H প্লাস বেরোচ্ছে না এখান থেকে, তার জন্য আমরা ফেনলকে অ্যাসিডিক বলছি, বাট এই জিনিসটা তো অ্যালকোহলেও হচ্ছে। দুখানা ROH, দুখানা সোডিয়াম দেওয়া হলো, এই দুখানা সোডিয়াম গিয়ে কী করলো? দুখানা হাইড্রোজেনকে সরিয়ে ওখানে ঢুকে পড়লো, তাহলে কী কম্পাউন্ড তৈরি হলো? 2RONA। মোহক, এটার নাম কি? RON এর নাম কি গো? কি বলা হয়? সোডিয়াম অ্যালকক্সাইড, তাই না? সোডিয়াম অ্যালকক্সাইড, আর এটা হচ্ছে সোডিয়াম ফেনক্সাইড। এখন আমার বক্তব্য হচ্ছে স্যার, এই যে রিয়াকশানটা, অ্যালকোহলটা H প্লাস ছেড়ে দিয়েছে, তার মানে এটা অ্যাসিড, অ্যালকোহল ইজ অ্যান অ্যাসিড। ফেনলও H প্লাস ছেড়ে দিয়েছে, তাহলে স্যার ফেনলও একটা অ্যাসিড। ইয়েস, অ্যাসিড। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কোনটা বেশি অ্যাসিডিক, কোনটা কম অ্যাসিডিক? এনি আইডিয়া? তো স্যার কোশ্চেনে তো লেখাই রয়েছে যে ফেনলটা বেশি অ্যাসিডিক। এবার আমার প্রশ্ন হচ্ছে কেন? তোমাদের মধ্যে কেউ রিজন দিতে পারবে যে কেন? ওয়াই ফেনল ইজ মোর অ্যাসিডিক দ্যান অ্যালকোহল? পাতি কথায় হচ্ছে H প্লাস যে তাড়াতাড়ি ছেড়ে দেবে সে হচ্ছে বেশি অ্যাসিডিক। তোমরা কেউ বলতে পারবে যে অ্যালকোহল তাড়াতাড়ি H প্লাস ছাড়ে নাকি ফেনল বেশি তাড়াতাড়ি H প্লাস ছাড়ে? স্যার ফেনল তাড়াতাড়ি ছাড়ে, মানে কি রেজোনেন্সের জন্য ওই মাইনাস চার্জটা ঘুরতে থাকে আরে সবসময়, তো লাভলি, ভেরি গুড, কারণ ফেনলের রেজোনেন্স হয়। ওকে, সো আমাদের একটু ফিরে যেতে হবে ক্লাস 11-এর পড়ায়, যেখানে দুটো এফেক্ট ছিল। একটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট, বাংলায় বলে হচ্ছে আবেশক্রিয়া, আরেকটা হচ্ছে রেজোনেন্স এফেক্ট, বাংলাতেও আমরা রেজোনেন্সই বলি, ঠিক আছে? একটু ছোট্ট করে আমরা বুঝে নিই, এটাই হবে অ্যান্সার। সেটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্টে কি হয়? ধরো বললাম A এবং B দুটো মৌল, এদের মধ্যে একটা ইলেকট্রন পেয়ার আছে, ধরে নিচ্ছি বিটা বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে কি হবে? বি ইলেকট্রন পেয়ারটাকে নিজের দিকে টেনে নেবে, তাহলে ওর মাথায় তৈরি হবে ডেল্টা মাইনাস, আর এর মাথায় তৈরি হবে ডেল্টা প্লাস। ভালো কথা। তো একটু যদি মন দিয়ে তোমরা ভেবে দেখো, তাহলে ফেনল এবং অ্যালকোহল উভয় ক্ষেত্রেই কিন্তু এই ইন্ডাকটিভ এফেক্টটা কাজ করছে। কিভাবে? ফেনলের মাথায় আছে OH, অ্যালকোহলেও আছে O বন্ড H। বিটুইন হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, অক্সিজেন হচ্ছে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই জন্য ও কী করে? এখানে থাকা ইলেকট্রন পেয়ারটাকে নিজের দিকে টেনে নেয়, তাই জন্য ওর মাথায় তৈরি হয় ডেল্টা মাইনাস, আর হাইড্রোজেনের মাথায় তৈরি হয় ডেল্টা প্লাস। সেরকমভাবে অ্যালকোহলেও এই যে ইলেকট্রন পেয়ারটা আছে, অক্সিজেনটা বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই ইলেকট্রন পেয়ারটাকে নিজের দিকে টেনে নেয়, তাই ওর মাথায় তৈরি হয় ডেল্টা মাইনাস, ওর মাথায় তৈরি হয় ডেল্টা প্লাস। এবার যদি কোনোভাবে বন্ডটাকে ভাঙা যায়, তাহলে ফেনলও H প্লাস বার করে দেবে, আর অ্যালকোহলও কিন্তু H প্লাস বার করে দেবে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আমরা যদি ইন্ডাকটিভ এফেক্টের রেসপেক্টে কম্পেয়ার করি দুজনকে, তাহলে স্যার এরও ইন্ডাকটিভ এফেক্ট আছে, এরও ইন্ডাকটিভ এফেক্ট আছে, দুজনেরই আছে। ওকে, ভালো কথা। বাট হোয়াট অ্যাবাউট রেজোনেন্স? হ্যাঁ, আমি আগের দিন তোমাদের অলরেডি ফেনলের রেজোনেন্স দেখিয়েছি। ফেনলের রেজোনেন্সটা কীভাবে হয় আমাদের একে দেখাতে হবে। কীভাবে রেজোনেন্সটা হবে? বেনজিন, যার মাথায় একটা OH, তাই তো, যার মাথায় একটা OH। এখন ফেনলের রেজোনেন্সটা এভাবে হচ্ছে, অক্সিজেনের কাছে দুখানা ইলেকট্রন পেয়ার আছে, একটা ইলেকট্রন পেয়ার এখানে এসে পড়লো, আরেকটা ইলেকট্রন পেয়ার এভাবে উঠে গেল। পরের স্ট্রাকচারটায় রাহুল, আগের দিনকে আমি করেছিলাম ফেনলের রেজোনেন্স। ফেনল, হ্যাঁ স্যার মনে হয় করেছি। একবার একটু তোমরা দেখে নাও যে ফেনলের রেজোনেন্স করেছিলাম কিনা। হয়নি স্যার। হয়নি না? আমি ক্লোরোবেনজিনেরটা করেছিলাম, ফেনলেরটা করেনি, তাহলে করে রাখো। আচ্ছা, আমাকে কি ফেনলটা বোঝাতে হবে নতুন করে, নাকি ক্লোরোবেনজিনটা বুঝিয়েছিলাম যে প্লাস আর এফেক্ট কীরমভাবে হয়? প্রথমে আমাকে এটা বলো, প্লাস আর এফেক্ট হবে না মাইনাস আর এফেক্ট হবে? প্লাস আর এফেক্ট। কারণ এখানে লোন পেয়ার আছে, তাহলে প্লাস আর এফেক্ট হবে। লোন পেয়ারটা গিয়ে এই বন্ডের মাঝখানে পড়বে, এই কার্বনটার অসুবিধা হবে, তাই ও একটা বন্ড এখানে খুলে দেবে। একটু তাড়াতাড়ি বলছি, যেহেতু আগের দিন অলরেডি গল্পটা বলেছিলাম। সো এখানটায় ডবল বন্ড ও হয়ে যাবে, এক হাতে H রয়েছে, যেহেতু অক্সিজেন নিজের লোন পেয়ার ডোনেট করে দিচ্ছে, তাই মাথায় একটা প্লাস চার্জ, এই বন্ডটা এখানে উঠে গেছে, তাই এখানটা একটা এক্সট্রা ইলেকট্রন পেয়ার সঙ্গে একটা মাইনাস চার্জ, এই বন্ড সেম রয়েছে।
এবার এই ইলেকট্রন পেয়ারটা এসে এই বন্ডের মাঝখানে পড়ছে, তার জন্য এখান থেকে আবার এই বন্ডটা উঠে এখানটায় যাচ্ছে। পরেরটায় ডবল বন্ড OH প্লাস, এখানটায় বন্ড পড়লো, এখানটায় ইলেকট্রন পেয়ারটা উঠলো, এখানে আবার একটা বন্ড, এটা গিয়ে এখানটায় পড়ছে, সেই জন্য এই বন্ডটা উঠে এই কার্বনটার কাছে আসছে। ডবল বন্ড OH প্লাস, এদিকে একটা, এদিকে একটা, এই। সো এই বন্ডটা এখানে গিয়ে পড়লো, আর এই বন্ডটা এখানে খুলে চলে গেল। ডবল বন্ডটা আবার সিঙ্গেল বন্ড হয়ে গেছে, প্লাসটা চলে গেছে কারণ অক্সিজেন নিজের লোন পেয়ার আবার ফেরত পেয়ে গেছে। এই বন্ডটা এখানে পড়েছে, এই বন্ডটা এখানে ছিল, এই বন্ডটা এখানে ছিল। তো আমরা যদি ভালো করে ভাবি, মোহক মাইনাস চার্জটা কোন কোন পজিশনে ঘুরছে? মোহক, হ্যাঁ স্যার। মাইনাস চার্জটা কোন কোন পজিশনে ঘুরছে? মাইনাস চার্জটা ঘুরছে স্যার এটা বল, অর্থ প্যারা এটা বলতে এতক্ষণ লাগছে? অর্থ আর প্যারা। অর্থ। অক্সিজেনের মাথায় পাঁচটা স্ট্রাকচারের মধ্যে তিনটাতে অক্সিজেনের মাথায় প্লাস হয়ে রয়েছে, তাই ডেল্টা প্লাস। এই পজিশন, এই পজিশন আর এই পজিশনে ডেল্টা মাইনাস হয়ে রয়েছে। দিস ইজ কল্ড রেজোনেন্স হাইব্রিড। রেজোনেন্স হাইব্রিড করে ফেলো। যখন এই কোশ্চেনটার অ্যান্সার চাইবে আমাদেরকে এটা দেখাতে হবে। মানে রেজোনেন্স হাইব্রিডটাও দেখাবো? অবশ্যই। এবার আমার কথাটা ভালো করে শুনবে। স্যার, অ্যাসিড বলা হয় সেগুলোকে যেগুলো H প্লাস করে বার করে দিতে পারে। প্রথমে যদি আমি এটা দেখি, স্যার ফেনলে তো O মাইনাস H ডেল্টা প্লাস তৈরি হচ্ছে কেন? ডিউ টু ইন্ডাকটিভ এফেক্ট, ইলেকট্রন পেয়ারটা অক্সিজেনের দিকে সরে এসছে। সেটা তো অ্যালকোহলেও হয়েছে। হ্যাঁ, তার মানে দুটোতেই ইন্ডাকটিভ এফেক্ট কাজ করছে, তাই H প্লাস ছেড়ে দেওয়ার প্রবণতা এখানেও আছে, এখানেও আছে। বাট ফেনলে অ্যাডিশনাল কী কাজ করছে বলো তো? ফেনলে অ্যাডিশনাল কাজ করছে হচ্ছে রেজোনেন্স প্লাস আর এফেক্ট, যার জন্য কি হচ্ছে দেখো, মেজরিটি টাইমে অক্সিজেনটা প্লাস হয়ে বসে থাকছে। অক্সিজেনটা দেখো মাথায় একটা ডেল্টা প্লাস দিয়েছি, এবার তোমরাই আমাকে বলো, অক্সিজেন ইজ অ্যান ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ওরম প্লাস হয়ে বসে থাকতে চাইবে না স্যার। তাই জন্য ও বাধ্য হবে এই বন্ডটাকে নিজের কাছে নিয়ে নেওয়ার। অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ডটা রয়েছে, একটা ইলেকট্রন অক্সিজেনের, একটা ইলেকট্রন হাইড্রোজেনের, ও চাইছে দুটোই নিজের ঘাড়ে নিয়ে নিতে। নিলে কি হবে? মাথায় একটা প্লাস হয়ে বসে রয়েছে, মাথায় একটা প্লাস হয়ে বসে রয়েছে, ইলেকট্রন নিলে কী হয়ে যাবে? প্লাস মাইনাসে জিরো। তো নিউট্রাল হওয়ার জন্য অক্সিজেন সবসময় চাইছে হাইড্রোজেনের থেকে বন্ডটা কেড়ে নিতে। তো হাইড্রোজেনের থেকে যদি বন্ডটা কেড়ে নেয়, হাইড্রোজেনের থেকে যদি বন্ডটা কেড়ে নেয়, তাহলে হাইড্রোজেন কী হয়ে বেরিয়ে যাবে? H প্লাস হয়ে বেরিয়ে যাবে না? তার মানে আমি এটাই বলতে চাইলাম যে অ্যালকোহল এবং ফেনল উভয়ই ইন্ডাকটিভ এফেক্ট কাজ করছে, তার জন্য H প্লাস করে বেরিয়ে যাওয়ার প্রবণতাটা বেশি, প্রবণতা আছে একটা। কিন্তু ফেনলে অ্যাডিশনাল আবার একটা রেজোনেন্স এফেক্ট কাজ করছে, যেটা অ্যালকোহলে পসিবল নয়। অ্যালকোহল তো লিনিয়ার হচ্ছে, কোনো রেজোনেন্স কী কাজ করবে? তো রেজোনেন্সের জন্য এখানে H প্লাস করে বার করে দেওয়ার প্রবণতাটা আরও বেশি। তাই তোমাদের যদি জিজ্ঞেস করে কোশ্চেনে যে কেন ফেনল বেশি অ্যাসিডিক, কারণ আমরা জানি আবেশক্রিয়া ছাড়াও, আবেশক্রিয়া বা আবেশী প্রভাব ছাড়াও ফেনলের ক্ষেত্রে রেজোনেন্স প্রভাব ক্রিয়া করে, যার ফলস্বরূপ ফেনলের অম্লধর্মিতা অ্যালকোহল অপেক্ষা বেশি। মিতিরা ক্লিয়ার হলো আমি কি বললাম? আদার দেন ইন্ডাকটিভ এফেক্ট, ফেনলের মধ্যে আবার কি কাজ করছে? অ্যাট এ সেম টাইম রেজোনেন্স এফেক্টও কাজ করছে। দুটো এফেক্ট একসঙ্গে কাজ করছে, তাই H প্লাস ছাড়ার টেন্ডেন্সি আরও বেশি। তাহলে কে বেশি অ্যাসিডিক?
phenol, লিখে রাখো এটা। হয়ে গেছে? হ্যাঁ। বেশ। মুসলাম, যদি কারোর এই ডাউটটা থাকে তো জিজ্ঞেস করে নিও আমাকে। তাহলে রাহুল, তোমাকে জিজ্ঞেস করছি ফর দ্য লাস্ট টাইম, ফেনল বেশি অ্যাসিডিক নাকি অ্যালকোহল বেশি অ্যাসিডিক? তো ফেনল। কেন? কেন কি ফেনলে ইন্ডাকটিভ এফেক্ট ছাড়া রেজোনেন্স এফেক্ট তো হয়। ওকে। নেক্সট লেখো। বি, reaction with acid chlorides, reaction with acid chlorides, reaction with acid chlorides। ঠিক আছে, মিথিরা বলো অ্যাসিড ক্লোরাইডের স্ট্রাকচার কি হয়? হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ অ্যাসিড ক্লোরাইড? তুষার, অ্যাসিড ক্লোরাইডের স্ট্রাকচার কি? রাহুল? স্যার তো RCOCl ওটা। এতক্ষণ লাগছে কেন বলতে? মিথিরা তুমি কোথায়? স্যার ওটা মিনিমাইজ হয়ে গেছিল ভুল করে অ্যাকচুয়ালি। একটা কথা সবাই জেনে রাখো, এইটা হচ্ছে আমরা জানি কার্বক্সিলিক অ্যাসিড কিরমভাবে থাকে, RCOH, তাই তো? RCOOH, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ কার্বক্সিলিক অ্যাসিড। সবাই এটা খাতায় লিখে রাখবে। OH গ্রুপটাকে সরিয়ে যদি আমরা কোনো Cl কোনো Br কিছু নিয়ে আসি তাহলে নামটা হয়ে যাবে অ্যাসিড ক্লোরাইড। OH গ্রুপটাকে সরিয়ে যদি আমরা কোনো অ্যামিন গ্রুপ নিয়ে আসি RCONH2, নাম হয়ে যাবে অ্যাসিড অ্যামাইড। আমাদের যেন মনে থাকে এটা, অ্যাসিড ক্লোরাইড অ্যাসিড অ্যামাইড। ওকে, সো দিস ইজ ফেনল, OH। তার সঙ্গে অ্যাসিড ক্লোরাইডের রিয়াকশন, তাহলে অ্যাসিড ক্লোরাইডটা কী হবে? RCOCl, অ্যারোতে দিতে হবে পিরিডিন, অ্যারোতে দিতে হবে পিরিডিন, দিলে কি হবে?
এই সিএলটা সিএলটা এইচ কে নিয়ে বেরিয়ে যাবে। এইচকে নিয়ে বেরিয়ে যাবে, তাহলে অক্সিজেনের সঙ্গে বন্ড করতে কে যাবে? অক্সিজেনের সঙ্গে কে বন্ড করতে যাবে বেঞ্জিনের মাথায়? স্যার সিটা। এক্স্যাক্টলি, কারণ এই সিএলটা বেরিয়ে যাওয়ার জন্য এই কার্বনটার হাত খালি হয়েছে, তাহলে এই কার্বনটা যাবে বন্ড করতে। কার্বনের সঙ্গে একটা ডবল বন্ড ও রয়েছে, এখানেও লিখতে পারি বা পার্শ্বভাবে লিখতে পারি। আর তার সঙ্গে রয়েছে একটা অ্যালকিল গ্রুপ, প্লাস বেরিয়ে গেছে HCl। এটার একটা এক্সাম্পল লেখা যাক। ফেনল। মিথিরা আনমিউট করো। এটার নাম কি বলেছিলাম? অ্যানহাইড্রাইড। 1 মিনিট, অ্যাসিড। 1 মিনিট। সবাই একটা জিনিস জানবে, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ দিস CH3COCl? ইট ইজ লাইক দিস, CH3 C ডাবল বন্ড ও, এদিকে Cl। এই সিওর আগে যখনই CH3 থাকবে, সিওর আগে যখনই CH3 থাকবে, নামটা শুরু হবে ACET দিয়ে, অ্যাসেট, ACET। তাই এটার নাম হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড। এক্সাম্পলটার নাম অ্যাসিটাইল ক্লোরাইড। কি হবে? সিএলটা যাবে, এখান থেকে হাইড্রোজেন নেবে, HCl হয়ে বেরিয়ে যাবে। বেনজিনের মাথায় ও, তার সঙ্গে গিয়ে অ্যাড হবে এই কার্বনটা, কারণ কার্বনটার হাত খালি হয়েছে। তার সঙ্গে আছে একটা ও, তার সঙ্গে রয়েছে CH3। এই কম্পাউন্ডটার নাম কি? বেনজিনের মাথায় OCO CH3। সব খাতায় লেখানো, তাও পারছে না। নিয়ে দেখে 12-এর স্টুডেন্ট মনে করো তো তোমরা, নাকি এখনো ক্লাস 1-2 ভাবো, নাকি একবার পড়েই ভাবো সব হয়ে গেছে? খাতাটাকে দেখো, খুলে খুলে একবার দেখো বাড়িতে। রোজ বলেছিলাম অর্গানিকের খাতাটা অ্যাটলিস্ট না করলেও পাতা উল্টাবে, মনে তো হয় না কেউ। দেখো, প্রথম দিন স্ট্রাকচারের নাম করিয়ে দিয়েছিলাম, বেঞ্জিনের মাথায় COCH3 মানে অ্যাসিডোফেনন, OCO CH3 মানে ফিনাইল অ্যাসিটেট। পরীক্ষায় যখন কোশ্চেন দিয়ে দেবে না যে যৌগের সঙ্গে সঙ্গে তার নাম লেখো, স্ট্রাকচার রাখতে পেরেছি, নাম জানি না কেন, মনে পড়ছিল না। নেক্সট, রিয়াকশন উইথ অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যাসিড অ্যানহাইড্রাইডের সঙ্গে বিক্রিয়া, অ্যাসিড অ্যানহাইড্রাইডের সাথে বিক্রিয়া, রিয়াকশন উইথ অ্যাসিড অ্যানহাইড্রাইড। আচ্ছা, অ্যাসিড অ্যানহাইড্রাইড জিনিসটা কীরকম হয়? এটা একটা অ্যাসাইল গ্রুপ, এটাও একটা অ্যাসাইল গ্রুপ, এদের মাঝখানে আছে একটা অক্সিজেন। সো RCOOCOR, এটাকে আমরা লিখতে পারি এরম ভাবে RCO, এই যে RCO, অক্সিজেনের এদিকেও একটা RCO, এদিকেও একটা RCO, সো উই ক্যান রাইট RCO হোল টু O, RCO
whole to O, RCO whole to O. This is called acid anhydride. তো এর একটা এক্সাম্পল কি হতে পারে? CH3 CO O CO CH3, or এভাবেও লিখতে পারি আমরা CH3 CO whole to O. এই কম্পাউন্ডটার নাম কি কেউ বলতে পারবে? কি বললাম একটু আগে, যখনই সি ডবল বন্ড ও এর আগে CH3 থাকবে নামটা শুরু হবে অ্যাসিড দিয়ে, ACET। এর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। এই এক্সাম্পলটার নাম অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। চলো এক্সাম্পল লিখি। ফেনল, তাকে দেওয়া হয়েছে RCO whole to O, অ্যারো কনসেন্ট্রেটেড H2SO4, ব্র্যাকেটে লিখবে কয়েক ফোঁটা বা ফিউ ড্রপস, অর মানে অথবা CH3 COO Na দিলে কি হবে? রাফে দেখাচ্ছি, রাফ ফেনল, আর এটাকে যদি ভেঙে লিখি কিরম হবে? RCOOCOR, এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস। এখান থেকে ধরো বন্ডটা ব্রেক করছে, তাহলে এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস। এই হাইড্রোজেনটা আসবে, অক্সিজেনটার সঙ্গে অ্যাড হবে, কি তৈরি করবে? RCOOH, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। আর এখানে পড়ে থাকবে COR, এটা এই অক্সিজেনের সঙ্গে অ্যাটাচড হবে, মানে কি তৈরি হবে? বেঞ্জিনের মাথায় আবার সেই আগের মতো OCOR। ঠিক আছে, একটা এক্সাম্পল লিখি। ফেনল, তাকে দেওয়া হয়েছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, মানে CH3 COO CO CH3, অ্যারো concentrated H2SO4 few drops, or CH3 COO Na, বন্ড এখান থেকে ব্রেক করবে, এইচটা চলে যাবে অক্সিজেনের কাছে, তাহলে কম্পাউন্ডটা কী তৈরি হবে? CH3 COOH, CH3 COOH, আর এই পুরো সিটা চলে যাবে অক্সিজেনের সঙ্গে অ্যাড হতে, মানে কি তৈরি হবে? বেঞ্জিনের মাথায় পৌশালী নামটা কি বলেছি এটার আমি? ও ফিনাইল অ্যাসিটেট, OCOCH3, ফিনাইল অ্যাসিটেট, সবাই লিখে রাখো, ফিনাইল অ্যাসিটেট। নেক্সট মুসলাম,
ডি দিয়ে লেখো। বেনজোইল, বেনজোইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া। বেনজোইল ক্লোরাইড হচ্ছে বেঞ্জিনের মাথায় COCl। কি হবে তাহলে? এই সিএলটা যাবে এখান থেকে এইচ নিয়ে, HCl হয়ে চলে যাবে। বন্ড করতে কে যাবে? এই কার্বনটাই যাবে। সো দ্য স্ট্রাকচার উইল বি লাইক দিস। অ্যারোর উপর দিতে হয় অ্যাকুয়াস NaOH বা NaOH/H2O। কী হবে? বেনজিন, মাথায় অক্সিজেন, তার সঙ্গে অ্যাড হতে এসছে C, যার সঙ্গে একটা ডবল বন্ড O রয়েছে, তো এভাবে লিখছি OCO। আর এই কার্বনের সঙ্গে কি রয়েছে? একটা বেনজিন এভাবে অ্যাড হয়ে রয়েছে, এই যে তলায় বেনজিনটা। তো এভাবেও লিখতে পারো, বা বেনজিন তো না, একটা ফিনাইল গ্রুপ C6H5, তো লিখে দিতে পারো C6H5। এত বড় কম্পাউন্ড না লিখতে চাইলে এভাবে লিখতে পারো OCO C6H5। এটার নাম কি? এটার নাম হচ্ছে, ওটা ছিল ফিনাইল অ্যাসিটেট, এটা হচ্ছে ফিনাইল বেনজোয়েট। ফিনাইল গ্যাপ দিয়ে বেনজোয়েট। আর কি বেরিয়ে গেছে? HCl বেরিয়ে গেছে। তাহলে এই এত বড় যৌগটাকে না লিখে আমরা এখানটায় C6H5 লিখে দিলাম। ডাউট হলে বলবে। ঠিক আছে? এই বেনজোইল ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়াটার একটা নাম আছে, এর নাম হচ্ছে স্কটেন বাউমেন রিয়াকশন। কি বললাম? স্কটেন, স্কটেন বাউমেন রিয়াকশন। স্কটেন বাউমেন রিয়াকশন। হয়েছে? নেক্সট কত নম্বর হবে? লেখো অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া। অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া। ফেনল, তাকে দেওয়া হচ্ছে অ্যামোনিয়া। ঠিক আছে? অ্যামোনিয়া দেওয়া হচ্ছে NH3, সঙ্গে টেম্পারেচার লাগবে 300°C। চাপ লিখে দেবো, চাপ ইংলিশে লিখছি প্রেশার, অর অ্যানহাইড্রেট ZnCl2। হয় প্রেশার দাও, নলে অ্যানহাইড্রেট ZnCl2 দিয়ে দাও, তাহলেও কাজ হয়ে যাবে। তো আমি এটাই প্রেফার করতাম। কি হবে? সিম্পলি NH3 তো 3টে হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন যাবে এই OH-টাকে নিয়ে, H2O হয়ে বেরিয়ে যাবে। তাহলে এখানটা কি পড়ে থাকবে? একটা হাইড্রোজেন বেরিয়ে যাওয়ার পর NH2, নাইট্রোজেনের একটা হাত খালি, সেটা গিয়ে বেঞ্জিনের মাথায় চড়ে বসবে। এটার নাম কি? অ্যানিলিন। বাহ, অ্যানিলিন। অ্যানিলিন। অ্যানিলিন দু একজনই বলে, বাকি সবাই মৌনব্রত পালন করে, ভালো করে।
পরীক্ষার খাতাতেও দেখবে মৌনব্রত পালন হচ্ছে, কিছু লিখতে পারবে না। রেসপন্স করার চেষ্টা করো। এফ, মারাত্মকভাবে স্টার মেরে রাখো, ভেরি ইম্পর্টেন্ট। লেখো, জিঙ্ক গুঁড়োর সাথে বিক্রিয়া, জিঙ্ক গুঁড়ো, রিয়াকশন উইথ জিঙ্ক ডাস্ট। ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে যদি বলা হয় যে তোমরা বেনজিন থেকে ফেনল বানাও, তোমরা বানাতে পারবে? পারবে। প্রথম প্রসেসটাতে দেখিয়েছিলাম, বেনজিন থেকে বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি করা হচ্ছে, তারপর এনএওএইচ দেওয়া হচ্ছে, তারপর এক্সেস এনএওএইচ দেওয়া হচ্ছে, এইভাবে করে আমরা করতে পারি। এছাড়া তোমাদেরকে আমি কিউমিন প্রসেস করিয়েছিলাম, কিউমিন দিয়ে তোমরা করতে পারো, বেনজিনকে কিউমিন বানাবে, তারপর O2 95 থেকে 135 ডিগ্রি সেলসিয়াস এভাবে করতে পারো। কিন্তু তোমাদের যদি বলা হয় ফেনল থেকে বেনজিন করো, তাহলে কি করবে? তাহলে হচ্ছে ফেনলকে জাস্ট দিয়ে দেবে জিঙ্ক, ফেনলকে দেবে জিঙ্ক, ফেনল হচ্ছে বেনজিনের মাথায় বন্ড OH, এখানে লিখবে পাতন বা ডিস্টিলেশন। পাতন কি হবে? এই যে OH রয়েছে না, জিঙ্ক গিয়ে এই অক্সিজেনটাকে নিয়ে, শুধু জিঙ্ক গিয়ে অক্সিজেনটাকে নিয়ে জিঙ্ক অক্সাইড হয়ে বেরিয়ে যাবে। তাহলে বেনজিনের মাথায় শুধু কি পড়ে থাকবে? হাইড্রোজেন। ওটা বেনজিনের ভিতরে ঢুকে যাবে, আবার C6H6 তৈরি হয়ে গেল। সো ইটস হোয়াট, দিস ইজ বেনজিন। সো ফেনলকে যদি জিঙ্ক ডাস্ট আর ডিস্টিলেশন করা হয়, তাহলে কি তৈরি হবে? বেনজিন। প্লিজ রিমেম্বার দিস, কনভার্সনে ভীষণ কাজে লাগবে, কনভার্সনে এটা আমাদের ভীষণভাবে কাজে লাগবে। হয়ে গেছে? হ্যাঁ। হ্যাঁ স্যার। নেক্সট জি, লেখো ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া, ফেরিক মানে রিয়াকশন উইথ ফেরিক ক্লোরাইড। আচ্ছা ফেরিক ক্লোরাইডটা কি হয়? ফেরিক ক্লোরাইডটা কি? FeCl3। বেশ, এবার সবাই দেখো, কেউ করবে না, হ্যাঁ দেখো সবাই, বাট নোট করতে পারো, অসুবিধা নেই। আমি বিক্রিয়ার আগে একটু বোঝাচ্ছি যে কি হবে। FeCl3 কি করে ব্রেক করবে? Fe3+ আর 3খানা Cl-, ঠিক। এবার এখানে 6খানা ফেনল আসবে, ঠিক আছে? 6খানা ফেনল কি করে ব্রেক করবে? ছখানা ফেনক্সাইড আয়ন উৎপন্ন হবে, মানে H+টা বেরিয়ে যাবে, তাহলে O- পড়ে থাকবে, আর 6খানা H+ বেরোবে, ঠিক আছে? এই 6খানা H+ এর মধ্যে 3খানা H+, 3খানা H+, 3খানা H+ এখান থেকে 3খানা Cl নিয়ে 3HCl হয়ে বেরিয়ে যাবে, আর 3খানা H+ পড়ে থাকবে। আর এখানে পড়ে রইল 6খানা ফেনক্সাইড আয়ন। ওরা কি করবে? এই 6খানা ফেনক্সাইড আয়ন এখানে আসবে, একটা, দুটো,
তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ঠিক আছে, এই অক্সিজেনটা একে হাত দেবে, এই অক্সিজেনটাকে হাত দেবে, এই অক্সিজেনটাকে হাত দেবে, এই অক্সিজেনটাকে হাত দেবে, এটাও দেবে, এটাও দেবে। এই বন্ডিংটা তোমাদেরকে আমি কোঅর্ডিনেশন কেমিস্ট্রি চ্যাপ্টারে দেখাবো। তো আমি যদি এখন জিজ্ঞেস করি যে এই পুরো আয়নটা যেটা তৈরি হবে ওটার টোটাল চার্জ কত হবে, কেউ বলতে পারবে আমাকে? একটা আয়রন ছিল 3+, মানে +3, আর প্রত্যেকটা ফেনক্সাইড আয়ন -1 করেছিল। কতগুলো ছিল এরকম? 6খানা। তাহলে +3 -6 কত হয়ে যাবে গো? -3, তাই না? তাহলে টোটাল নেট চার্জ হচ্ছে এটার 3-, এটার নেট চার্জ হচ্ছে 3-। এবার স্যার এত বড় স্ট্রাকচার আমরা কি করে লিখব? এত বড় তো আমরা আঁকতে পরীক্ষায় লিখতে পারবো না। তখন আমরা কি করব, এটাকে আরেকভাবে লেখা যায়। Fe ব্র্যাকেট বন্ড ও বন্ড বেনজিন, এরকম কতগুলো আছে ফেনক্সাইড আয়ন? 6টা। তাহলে হোল 6, থার্ড ব্র্যাকেট। এবার আমরা জানি যে আয়রনটা ছিল +3 করে আর অক্সিজেনগুলো এটা ছিল -1 করে 6খানা, তাহলে টোটাল চার্জ হচ্ছে 3-। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। করে নাও, তারপরে আমি রিয়াকশনটা করাচ্ছি। হয়েছে? এবার রিয়াকশনটা লেখাই। সো 6টা ফেনল, তার সঙ্গে FeCl3, অ্যারো। FeCl3 কী করে ব্রেক করছে? Fe3+, 3Cl-। ফেনক্সাইড এটা কী করে তৈরি ব্রেক করছে? 6টা ফেনক্সাইড আয়ন আর 6টা H+। তো তার মধ্যে থেকে 3টে H+, 3টে Cl- হয়ে নিয়ে বেরিয়ে গেল 3HCl। 3টে H+ একা একা পড়ে রইল। আর এই যে Fe3+টা রয়েছে, তার সঙ্গে 6টা ফেনক্সাইড আয়ন জুড়ে গেল, হোল 6, থার্ড ব্র্যাকেট 3-। কেন এই রিয়াকশানটার উপরে আমি এত জোর দিচ্ছি? কারণ এটা হচ্ছে ফেনলের একটা শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশান রিয়াকশান। কারণ এই যে যেটা তৈরি হয়েছে এটাকে বলা হয় হচ্ছে জটিল আয়ন, ইংলিশে বলে কমপ্লেক্স আয়ন। তোমাদের কমপ্লেক্স কম্পাউন্ডের চ্যাপ্টার ঠিক পরের টার্ম 2তেই আছে, কমপ্লেক্স আয়ন। এর কালারটা হয় হচ্ছে পার্পল বা বেগুনি বলতে পারো, ভায়োলেট বলা হয় অ্যাকচুয়ালি, পার্পেল ভায়োলেট লেখো, ভায়োলেট, বেগুনি বর্ণের হয় এটা। ঠিক আছে, সবাই লিখে রাখো বেগুনি বর্ণ বা ভায়োলেট, কমপ্লেক্স আয়ন। এই কালারটা দেখে আমরা বুঝতে পারি তার মানে ফেনলের দ্রবণে যদি FeCl3 মেশানো হয়, ঠিক আছে, তাহলে এই ভায়োলেট কালারটা দেখে আমরা বুঝতে পারবো যেখানে ফেনল ছিল। মনে রেখো, প্র্যাকটিক্যালি এই রিয়াকশনটা দেয় অনেক সময়।
হয়ে গেছে? ঠিক আছে, সো উই আর ডান উইথ টাইপ 1। টাইপ 1-এ যা যা রিয়াকশন হয় আমাদেরকে, একটু ল্যাঙ্গুয়েজে লিখে রাখতে হবে, লিখে রাখো তো একটু ল্যাঙ্গুয়েজে এই রিয়াকশনটা আমাদের লিখে রাখতে হবে, কারণ এটা আইডেন্টিফিকেশন রিয়াকশন। রাজ, মিথিরা, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এটা। রাহুল, তুষার ভালো করে পড়বে এটা। when a few drops of neutral FeCl3 solution when a few drops of neutral FeCl3 solution is added to phenol is added to phenol, comma, the mixture becomes violet, the mixture becomes violet, the mixture becomes violet due to the formation of due to the formation of due to the formation of the violet colored complex ion, the violet colored complex ion, full stop. Phenols can be identified by this reaction. তোমরা লেখো, ফেনলের সাথে কয়েক ফোঁটা প্রোসোম FeCl3 দ্রবণ যোগ করলে দ্রবণটি বেগুনি বর্ণের হয়ে যায়। এই বিক্রিয়ার সাহায্যে ফেনলকে শনাক্ত করা যায়। ফেনলকে শনাক্ত করা যায়। ঠিক আছে, বেশ। সো আমাদের টাইপ 1 কমপ্লিট। এবার আমরা আসছি টাইপ 2-তে। টাইপ 2। লেখো, রিয়াকশনস ইনভলভিং, তোমরা লেখো বেনজিন বলয় সংক্রান্ত বিক্রিয়াসমূহ। রিয়াকশনস ইনভলভিং বেনজিন রিং। এবার যা হবে বেনজিন রিংয়ে হবে। রিয়াকশনস ইনভলভিং বেনজিন রিং। আচ্ছা, আমরা একটা জিনিস অলরেডি জেনে গেছি যে ফেনল প্লাস আর এফেক্ট দেখায়। তাহলে ফেনলের যে রেজোনেন্স হাইব্রিড হয়েছিল সেখানে অর্থ আর প্যারা পজিশনগুলোতে ডেল্টা মাইনাস তৈরি হয়েছিল। তাহলে যদি কোনো ইলেকট্রোফাইলকে অ্যাড করা হয়, এখানেও দুখানাই প্রোডাক্ট তৈরি হবে, একটা অর্থ কম্পাউন্ড আর একটা প্যারা কম্পাউন্ড, প্যারা। বাট একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই ফেনল গ্রুপটা একটু খ্যাপাটে গ্রুপ আছে, ও একটু পাগলামি করে, লাফালাফি করে। ঠিক আছে, আমাদের বাড়িতে কুকুরটা আছে না, লাফায়, ওরমভাবে লাফায় ফেনলটা। তো লেখো নাম্বার 1 এর আন্ডারে, বা এবি করে লেখো, হ্যালোজিনেশন। টাইপ 2-তে লেখো হ্যালোজিনেশন। এবার হ্যালোজিনেশন তো আমরা হ্যালোজেনের চ্যাপ্টারও পড়েছি। একটা হ্যালোজেন অ্যাড করা হয়, করলে কি হয়, জাস্ট একটা অর্থ কম্পাউন্ড, একটা প্যারা কম্পাউন্ড। ঠিক আছে, তো এর আন্ডারে আমি লিখছি ব্রোমিনেশন। হ্যালোজিনেশনের মধ্যে আমি লিখছি ব্রোমিনেশন। তাহলে হ্যালোজিনেশন মানে হ্যালোজেন যুক্ত করা হবে, সো ব্রোমিনেশন। ঠিক আছে, এবার একটা দারুণ গল্প শোনো, মন দিয়ে শুনবে। ব্রোমিনেশন। ফেনল তাকে যদি CS2
এখানে তোমরা CH2 ক্লোরোফর্ম মানে CHCl3 CH4 এই ধরনের সলভেন্টগুলো যদি ইউজ করো তাহলে এই রিয়াকশানটা হবে। টেম্পারেচার একটু লো রাখতে হবে, 0°C। কি হবে? Br দুভাবে ভাঙে, একটা হচ্ছে Br মাইনাস আর একটা হচ্ছে Br প্লাস, তাই তো? এইটা হচ্ছে নিউক্লিওফাইল, এটা হচ্ছে ইলেকট্রোফাইল। আমরা জানি ইলেকট্রোফাইলটা অ্যাড হতে আসে। ওই চারটা অর্থপ্যারা ডিরেক্টিং গ্রুপ। তাহলে কোথায় কোথায় রিয়াকশানটা হবে? একবার অর্থতে হবে, একবার প্যারাতে হবে। অর্থর যে হাইড্রোজেনটা আছে সেইটাকে নিয়ে এই বিআরটা HBr হয়ে বেরিয়ে যাবে, তার জায়গায় এই বিআরটা গিয়ে অ্যাড হয়ে যাবে। আর একবার এই বিআরটা এখান থেকে হাইড্রোজেন নিয়ে বেরিয়ে যাবে, সেই জায়গায় বিআরটা গিয়ে অ্যাড হয়ে যাবে। তাহলে কী হবে? একবার ফেনলের এই পজিশনে বিআর, আর একবার ফেনলের এই পজিশনে বিআর। এটা অর্থ কম্পাউন্ড, এটা প্যারা কম্পাউন্ড বা প্যারা প্রোডাক্ট। অর্থ প্রোডাক্ট আর প্যারা প্রোডাক্ট। ঠিক আছে, লিখে রাখো। রাহুল, এর মধ্যে কোনটা মেজর কোনটা মাইনর একটু বলবে? স্যার ওই অ্যালকোহল ওইখানে তো স্যার ওই প্যারাটা মেজর হয়। সো দিস ইজ, আচ্ছা এটা নামটা কী হবে বাই দ্য ওয়ে? স্যার প্যারা ব্রোমো ও ফেনল। বাহ, প্যারা ব্রোমোফেনল, এটা হচ্ছে মেজর। এটা হচ্ছে অর্থ ব্রোমোফেনল, এটা মাইনর। আমি বলেছিলাম সাধারণত প্যারা কম্পাউন্ডটা মেজর হয় সাধারণত, বাট এই চ্যাপ্টারে অনেক উল্টো উল্টো ব্যাপারও আছে, সেগুলো আমি একটু মনে রাখবো। হয়ে গেছে? এইবার খেলা। ভুল করেও যদি তোমরা এখানে ব্রোমিন অ্যাড করার সময়, এখানে তো আমরা CH2 দ্রাবক ব্যবহার করেছি, কার্বন ডাইসালফাইড। যদি আমরা এখানে কার্বন ডাইসালফাইড ইউজ না করে জল ব্যবহার করতাম, এই বিক্রিয়া টেস্ট পেপারের পাতায় পাতায় যে ফেনলের সঙ্গে ব্রোমিন ওয়াটার দিলে কি হয়, ওয়েল টু বি ভেরি অনেস্ট, এখানে আমাদের তখন তিনখানা ব্রোমিন মলিকুলের দরকার হয়ে পড়ে। ঠিক আছে? আচ্ছা, ব্রোমিন মলিকুল মানে কি? তার মধ্যে একটা হয় Br মাইনাস, একটা হয় Br প্লাস। এই পার্টটা হয়ে যায় ইলেকট্রোফাইল, এই পার্টটা হয়ে যায় নিউক্লিওফাইল। নিউক্লিওফাইলের কাজ কি তুষার? যেখানে রিয়াকশান করে সেখান থেকেও হাইড্রোজেনটাকে নিয়ে পালায়, আর ইলেকট্রোফাইলটা ওখানে গিয়ে অ্যাড হয়, তাই তো? এরকম কতগুলো আছে? তিনখানা তো। তিনখানা মানে টোটাল 6খানা ব্রোমিন অ্যাটম। এটা একটা অর্থপ্যারা ডিরেক্টিং গ্রুপ, তাই রিয়াকশান যা হওয়ার অর্থ আর প্যারা পজিশানেই হবে। এই পজিশন, এই পজিশন আর এই পজিশন থেকে এই ডেল্টা মাইনাস, এই Br মাইনাসটা এখান থেকে, এই Br মাইনাসটা এখান থেকে, আর এই Br মাইনাসটা এখান থেকে একটা করে হাইড্রোজেন নিয়ে HBr হয়ে বেরিয়ে যাবে। কটা HBr তাহলে? 3টে HBr। এবার তোমরা বলো ওই 3টে পজিশনে বেঞ্জিনের হাত খালি হলো কি হলো না? এইটা, এইটা, এইটা। রাহুল, ওখানে কি ঢুকবে এসে? এই ইলেকট্রোফাইল ব্রোমিনগুলো। এখানে একটা Br, এখানে একটা Br, এখানে একটা Br। তার মানে হ্যালোজেনের সঙ্গে জল দিলেই পলিব্রোমিনেশন। পলি মানে, পলি কথার মানে কি? বহু। যে কটা জায়গায় ব্রোমিন ঢুকতে পারে সব জায়গায় ঢুকে যাবে। স্যার সেটা তো এখানে 3 দিয়েছিল বলে। বিলিভ মি, পরীক্ষায় তোমাদের 3 দিয়ে দেবে না, তোমাদের ডিরেক্টলি বলবে ফেনল, এরও দেওয়া থাকবে ব্রোমিন ওয়াটার। তোমাদের বুঝে নিতে হবে যখন 3খানা লাগবে, কারণ H2O দিলেই ব্রোমিন লাফালাফি করতে আরম্ভ করে। এই রিয়াকশনটা সবাই বুঝতে পেরেছো? এটা দেখালাম ওয়াটারের সঙ্গে। হ্যাঁ স্যার। হ্যাঁ। এটা নিচের দিকে প্রেসিপিটেট করে, পিপিটি লিখে রাখবে, হোয়াইট পিপিটি, সাদা অদক্ষেপ।
এটার নাম বলতে পারবে তোমরা? যখনই কোনো একটা গ্রুপে দুইয়ের বেশি বা একের বেশি সাইড গ্রুপ থাকে তখন সেটাকে আইউপ্যাক নেমিং দিয়ে নেমিংটা করতে হয়। কীরমভাবে? আইউপ্যাক মানে কিছু নাম্বারিং করতে হয়। এটা ফাংশনাল গ্রুপ, তাহলে এই কার্বনটা হবে 1, এটা 2, এটা 3, এটা 4। স্যার 2,4,6 ট্রাইব্রোমোফেনল। ইয়া ভেরি গুড, 2,4,6 ট্রাইব্রোমোফেনল। আচ্ছা, এখান থেকে কোশ্চেন কি, আচ্ছা কোশ্চেন একটু বাদে বলছি। নেক্সট ক্লোরিনেশন, মুছে দিলাম ক্লোরিনেশন। ক্লোরিনেশন, ক্লোরিনেশন করার জন্য আমরা, আচ্ছা এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় হচ্ছে লেস পোলার সলভেন্ট। লেস পোলার মানে যাদের বেশি ধ্রুবীয়তা নেই, মানে প্লাস মাইনাস নেচার বেশি নেই। তো ধরো আমরা ইউজ করলাম SO2Cl2, ঠিক আছে, আমরা SO2Cl2 ইউজ করলাম, করলে কি হবে? স্যার একই ব্যাপার, অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ, তাহলে একবার ক্লোরিন ইলেকট্রোফাইলটা অর্থো পজিশনে অ্যাটাচড হবে, আরেকবার প্যারা পজিশনে। ইয়ে কি নাম? পৌশালী, এটা মেজর তাই না? নাম কি গো এটার? প্যারাক্লোরোফেনল। প্যারাক্লোরোফেনল, এটা হচ্ছে অর্থোক্লোরোফেনল, and this is major, this is minor. ঠিক আছে, ওকে। এবার এই ফেনলকে যদি দেওয়া হয় ক্লোরিন ইন প্রেজেন্স অফ ওয়াটার, তুষার কি হবে তাহলে? তুষার কি হবে? আরে রাহুল কি হবে? স্যার ওয়াটার দিলে ওই 2,4,6 ট্রাইক্লোরোফেনল তৈরি হবে। আর কটা HCl বেরোবে? স্যার 3টে। লিখে রাখো, 2,4,6 ট্রাইক্লোরোফেনল। এগেন হোয়াইট পিপিটি, সাদা পদক্ষেপ।
ধরো পরীক্ষায় একটা কোশ্চেন দিল, ধরবে BR2 CS2 0°C, ব্রোমিন সঙ্গে ওয়াটার। তো সেখানে তো 3Br2 দেয়নি, যায় আসে না। ওয়াটার দেওয়া মানেই ওখানে 3 জায়গায় ব্রোমিন ঢুকে যাবে। এখানেও, এখানেও, আর এখানেও। বাই দ্য ওয়ে, যেটা বলছিলাম, সরি, ধরো এখানে AB দেওয়া আছে, দিয়ে বললো আইডেন্টিফাই A অ্যান্ড B। কে বলতে পারবে এই কম্পাউন্ডটা আমরা কি লিখবো? প্যারা ব্রোমোফেনল। অর্থটা কেন নেব না? প্যারাটা মেজর তাই। বিকজ অর্থ ইজ নট মেজার, শুধু মেজারটাকে আমরা লিখবো। সবাই বুঝতে পারলো কি বললো? শুধু আমরা প্যারা কম্পাউন্ডটাকে লিখবো, যেটা মেজার শুধু সেটাকে লিখবো। টু কমা 4,6 ট্রাইব্রোমোফেনল। আমি একটা কথা জাস্ট বলতে চাই, কেউ এরকম ধারণায় থেকো না যেখানে 3Br2 দেয়নি মানে এখানে তিনখানা হবে না, H2 দেওয়া মানেই হয়ে যাবে। ঠিক আছে, বেশ। তাহলে হ্যালোজিনেশন হলো আমাদের ফেনলের। এবার নেক্সট দেখো নাইট্রেশন। তোমাদের মনে আছে কোনো বেঞ্জিন গ্রুপে নাইট্রেশন করতে গেলে কি রিয়েজেন্ট দিতে হয়? Sir, concentrated H2SO4 concentrated or concentrated HNO3. ওকে, সো দ্য মিক্সচার অফ কনসেন্ট্রেটেড HNO3 অ্যান্ড কনসেন্ট্রেটেড H2SO4। ভালো করে শোনো সবাই, হ্যাঁ, সবাই মন দিয়ে শুনবে। নাইট্রেশন হেডিং দাও, নাইট্রেশন। ইউ নো হোয়াট ইজ দ্য প্রবলেম? প্রবলেমটা হচ্ছে যখনই কোনো একটা ফেনাল কম্পাউন্ডে তোমরা এই মিক্সচারটা দেবে, কনসেন্ট্রেটেড HNO3 অ্যান্ড কনসেন্ট্রেটেড H2SO4, ঠিক আছে? সো তোমরা এক্সপেক্ট করবে কি? একটা অর্থোনাইট্রোফেনল, একটা প্যারানাইট্রোফেনল, রাইট? কিন্তু সেটা হবে না, উল্টে কি হবে?
এখানে পলিনাইট্রেশন হয়ে যাবে। পলিনাইট্রেশন বলতে যেখানে যেখানে নাইট্রো গ্রুপ ঢুকতে পারে, মানে অর্থ আর প্যারা সব জায়গাতে একসঙ্গে নাইট্রেশন হবে। এমনকি এই অর্থটাও বাদ যাবে না, এখানেও ঢুকে যাবে। এটার নাম হচ্ছে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, যার কমার্শিয়াল নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড। ঠিক আছে, দিস প্রসেস ইজ নোন অ্যাজ পলিনাইট্রেশন, তাই না? বাট আমরা তো পলিনাইট্রেশন চাইনি, আমরা শুধু নাইট্রেশন চেয়েছিলাম। তাহলে এটা কী হলো? সো ইন কেস অফ ফেনল উই ক্যানট ইউজ দিস, এটা অবশ্যই লিখে রেখো, হ্যাঁ। তো ইন কেস অফ ফেনল উই ক্যানট ইউজ দিস মিক্সচার ফর দ্য নাইট্রেশন প্রসেস। তো আমাদের তখন কী করতে হবে? প্রথম কথা, উই হ্যাভ টু অ্যাভয়েড দিস অ্যাসিড ইন দিস কেস। এই কনসেন্ট্রেটেড H2SO4 এখানে দেওয়া যাবে না। আর অ্যামোনিয়াটা, এটা দেখো নাইট্রিক অ্যাসিড তো দিতেই হবে, নইলে NO2 পাবো কোত্থেকে? বাট নট কনসেন্ট্রেটেড, এটাকে আমাদের ডাইলিউট করে ইউজ করতে হবে। ওকে, দেন অনলি ইউ উইল গেট দ্য নাইট্রেশন, আই মিন টু প্রোডাক্টস, অর্থ প্রোডাক্ট অ্যান্ড প্যারা প্রোডাক্ট। তাহলে খেয়াল রাখবে তো, অন্য কোনো অ্যারোমেটিক কম্পাউন্ডে কিন্তু এটা হবে না, অনলি ইন ফেনল। তো এটা আমরা স্টার দিয়ে লিখে রাখবো নিচে, যে ফেনল যৌগে, রিয়াকশনটা লেখার পর নিচে লিখবে তোমরা, ফেনল যৌগের নাইট্রেশনের ক্ষেত্রে, ফেনল যৌগের নাইট্রেশনের ক্ষেত্রে কনসেন্ট্রেটেড HNO3 ও কনসেন্ট্রেটেড H2SO4 এর মিশ্রণ ব্যবহার করলে, কনসেন্ট্রেটেড HNO3 ও কনসেন্ট্রেটেড H2SO4 এর মিশ্রণ ব্যবহার করলে পলিনাইট্রেশনের মাধ্যমে, পলিনাইট্রেশনের মাধ্যমে পিক্রিক অ্যাসিড উৎপন্ন হয়। তাই এক্ষেত্রে লঘু HNO3 ব্যবহার করা হয়। তোমরা লেখো, for the nitration of phenol, if we use, for the nitration of phenol, if we use the mixture of the mixture of concentrated HNO3 and concentrated H2SO4, if we use the mixture of concentrated HNO3 and concentrated H2SO4, comma, polynitration, picric acid will be produced by polynitration. Picric acid will be produced by polynitration. তাহলে আমাদেরকে এখানে কি ইউজ করতে হবে? আমাদেরকে এখানে ইউজ করতে হবে dilute HNO3, তাই তো? We will use dilute HNO3. So for the nitration of phenol, dilute HNO3 will be used. লঘু HNO3 ব্যবহার করা হয়, HNO3, ঠিক আছে? তাহলে কি করব? ফেনল, ঠিক আছে, তার সঙ্গে ইউজ করা হচ্ছে HNO3, ব্র্যাকেটে লিখে রাখবে লঘু বা ডাইলিউট, DIL, অ্যারো। যা করা হবে এটা ঘরের টেম্পারেচার, মানে রুম টেম্পারেচারেই করা হবে, রুম টেম্পারেচার, কোনো এক্সট্রা টেম্পারেচার লাগবে না। তোমার যদি মনে থাকে নাইট্রেশনের সময় আমরা টেম্পারেচার দিতাম 60 থেকে 80, এখানে কিছু দিতে হবে না, রুম টেম্পারেচার দিলে কি হবে? NO2 ইলেকট্রোফাইলটা একবার অর্থ পজিশনে অ্যাটাচড হবে, একবার প্যারা পজিশনে অ্যাটাচড হবে। মোহক, তার মধ্যে কোনটা মেজর হবে, কোনটা মাইনর হবে? প্যারাটা মেজর হবে, অর্থটা মাইনর ইয়া, হবে। এর নাম হচ্ছে অর্থোনাইট্রোফেনল, আর এটা হচ্ছে প্যারানাইট্রোফেনল। অর্থোনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনল।
ওকে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলি, এখানে যেমন HNO3 দেওয়া হলো, নাইট্রিক অ্যাসিড না দিয়ে যদি আমরা এখানে নাইট্রাস অ্যাসিড দিতাম তাহলে কি হতো? ঠিক আছে। আচ্ছা, নাইট্রাস অ্যাসিড জিনিসটা কি? নাইট্রাস অ্যাসিড হচ্ছে HNO2, ঠিক আছে। বাট দ্য প্রবলেম ইজ HNO2 সেইভাবে পাওয়া যায় না, তাই জন্য এমন কিছু দিতে হয় যেটা অটোমেটিক্যালি HNO2 তৈরি করে নেবে। কি দেওয়া হয়? দেওয়া হয় NaNO2 আর ডাইলিউট HCl দিলে কি হয়? NaCl বেরিয়ে যায় আর HNO2 অ্যাড হয়ে যায়। ঠিক আছে, NaCl বেরিয়ে যাবে এখান থেকে আর HNO2 তৈরি হয়ে যাবে, নাইট্রাস অ্যাসিড। তো দি ফেনল, তাকে দেওয়া হচ্ছে NaNO2 আর তার সঙ্গে HCl। টেম্পারেচার হচ্ছে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। NaNO2 আর HCl এর মিক্সচারে তৈরি হবে HNO2। HNO2, ঠিক আছে। ওয়েল, এবার টেম্পারেচারটার দিকে লক্ষ্য করে দেখো, ইটস ভেরি লো টেম্পারেচার। টেম্পারেচার 50 থেকে যত কমের দিকে যাবে, মনে রাখবে লো টেম্পারেচারে প্যারা প্রোডাক্টটা হয় হচ্ছে মেজর। এখানে টেম্পারেচারটাকে এতটাই কমিয়ে দিয়েছে যে আমরা এখানে অর্থ প্রোডাক্টটাকে আর কনসিডারই করবো না, শুধু প্যারা প্রোডাক্টটাকেই কনসিডার করব, ঠিক আছে। তো HNO2 ব্রেক কী করে করে? HNO2 ব্রেক করে এইভাবে, H প্লাস আর NO2 মাইনাস, ঠিক আছে। আর NO2 মাইনাস কীভাবে থাকে? একটা মিনিট, NO2 মাইনাস এভাবে থাকে, N এই হাতে একটা কোঅর্ডিনেট বন্ড করে অক্সিজেন আর এই হাতে ডবল বন্ড অক্সিজেন, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ NO2। বা এইভাবে দেখাতে পারি আমরা, ঠিক আছে। সো কী হয়, এই বেঞ্জিনের কাছে যে হাইড্রোজেনটা আছে এখানে প্যারা পজিশনে, এই হাইড্রোজেন আর এখান থেকে একটা অক্সিজেন কী হয়ে বেরিয়ে যাবে? H2O। তাহলে ফেনলের নিচে কি অ্যাড হচ্ছে? N, যার যার ডবল বন্ড করে O রয়েছে। সো ফেনল যার নিচে অ্যাড হলো N ডবল বন্ড O। তোমাদেরকে বলে রাখি, এই NO কম্পাউন্ডটাকে মানে NO গ্রুপটাকে বলা হয় হচ্ছে নাইট্রোসো গ্রুপ। কী গ্রুপ বলা হয়? দিস ইজ কল্ড নাইট্রোসো গ্রুপ। তাহলে এই কম্পাউন্ডটার নাম কী হবে? প্যারা পজিশনে আছে নাইট্রোসো গ্রুপ, তাহলে নামটা কী হচ্ছে? প্যারা নাইট্রোসো ফেনল। আর কি বেরিয়ে গেছে? H2O। করে নাও। এই রিয়াকশনটা পরীক্ষায় খুব দেয়। H2ওটা লিখতে হবে না, এখানে H2 লিখো না, ঠিক আছে। এবার দেখবে অনেক সময় তার পরের স্টেপে এটাকে ওরা দেয় ডাইলিউট HNO3। ডাইলিউট HNO3 দিলে কি হয়? HNO3 ইজ আ অক্সিডাইজিং এজেন্ট, যে কি করে মিডিয়ামে একটা অক্সিজেন আনে। তো সেই অক্সিজেনটা কি করবে? এই নাইট্রোজেনটার সঙ্গে আবার অ্যাড হতে যাবে। অ্যাড হলে কি হয়ে যাবে? বেঞ্জিনের সঙ্গে ফেনল ছিল, নাইট্রোজেন ডবল বন্ড করে একটা অক্সিজেন ধরেছিল, এখন কোঅর্ডিনেট বন্ড করে আরেকটা অক্সিজেন ধরবে, তাহলে কি হয়ে যাবে এখানটায়? NO2, ইট উইল বি NO2। আবার নামটা কি হয়ে গেল? প্যারানাইট্রোফেনল। প্যারানাইট্রোফেনল।
ওকে, আচ্ছা আজকে লাস্ট ওয়ান, তাহলে হ্যালোজিনেশন হলো, নাইট্রেশন হলো, আজকে লাস্ট ওয়ান সালফোনেশন। সি না, সালফোনেশন। তোমাদের আবার ক্লাস তো কালকে আছে, কালকের মধ্যে ফেনল উইল বি ডান অ্যান্ড ডাস্টেড, আর কিচ্ছু বাকি থাকবে না। সো ফ্রম নেক্সট থার্সডে আমরা শুরু করব অ্যালকোহলস, ঠিক আছে? রাহুল, তুষার, মিথিরা, তোমাদের আর থার্সডে থেকে ক্লাস করার দরকার নেই, তোমরা বুধবার অবশ্যই এসো, আমরা ইথারটা দেখবো, অ্যান্ড আফটার দ্যাট তোমরা জাস্ট ভালো করে প্রিপেয়ার করবে। তোমাদের সঙ্গে আমি একটা কনভার্সনে ক্লাস করব, সেটা থার্সডে করতে পারো, দেখছি এটা যদি করানো যায়, আদারওয়াইজ তোমাদের আলাদা করেই করাবো ওটা। বাড়িতে তোমরা খুব ভালো করে কনভার্সন প্র্যাকটিস করার চেষ্টা করো, যেটা আটকাবে আমাকে ফোন করবে, ঠিক আছে? ছায়ার বইতে প্রচুর কনভার্সন তোমরা এক্সারসাইজ থেকে পাবে, চেষ্টা করো, যেখানে আটকাবে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবে, আমি একটা ট্রিক বলে দেবো যেটা তোমরা করতে পারবে অ্যাটলিস্ট, মানে ওয়েটা দেখিয়ে দেবো যেটার পর এটা করতে হবে, এটা বলে রাখলাম। তো বাড়িতে প্র্যাকটিস করা আরম্ভ করো, তোমাদেরকে বলিনি, শুধু রাহুল, তুষার, মিথিরা তোমার তিনকে বলছি, বাকিদের এখনও করতে হবে না যতক্ষণ না পর্যন্ত আমি করাই। এই পার্টটা কমপ্লিট করে তবে তোমরা কনভার্সনের দিকে যাবে, আদারওয়াইজ করতে গিয়ে পারবে না, কনফিডেন্স ব্রেক হয়ে যাবে। ওকে, আচ্ছা। সালফোনেশনের জন্য কী দিতে হয়? সালফিউরিক অ্যাসিড অ্যাড করতে হবে, সো ফেনল, কনসেন্ট্রেটেড H2SO4। এবার আমার একটা জিনিস জানার আছে, আমি কি বললাম একটু আগে, ইফ দ্য টেম্পারেচার ইজ লেস দ্যান 50°C, এই কথাটা মনে রাখবে, ইফ দ্য টেম্পারেচার ইজ লেস দ্যান 50°C, ধরো 20°C দিয়েছি, ঠিক আছে, দেন দ্য প্যারা প্রোডাক্ট উইল বি মেজার, ঠিক আছে? না না, সরি সরি, ভুল বলছি। এই সালফোনেশনের ক্ষেত্রে মনে রাখবে, ইফ দ্য টেম্পারেচার ইজ মোর দ্যান 50°C, দেন দ্য প্যারা প্রোডাক্ট ইজ মেজার, অ্যান্ড ইফ দ্য টেম্পারেচার ইজ লেস দ্যান 50°C, দ্য অর্থ প্রোডাক্ট উইল বি মেজার। এই রিয়াকশনটার ক্ষেত্রে কী বললাম? টেম্পারেচার যদি গ্রেটার দ্যান 50°C হয় তাহলে প্যারা, যদি লেস দ্যান 50°C হয় তাহলে অর্থ হচ্ছে মেজার, ঠিক আছে? তো ধরো এটা দিয়েছি, ফেনল কনস্ট্যান্ট H2SO4, তো H2SO4 কী করে ব্রেক করে আমরা জানি, H প্লাস আর HSO4 মাইনাস, তাই তো? এই HSO4 মাইনাসকে আমি কীভাবে সাজিয়ে লিখতে বলতাম, যে অক্সিজেনটার হাত খালি সেটাকে সামনে লেখো, ওর মাথায় মাইনাসটা দিয়ে দাও, একটা সালফার, তিনটে অক্সিজেন আর একটা হাইড্রোজেন পড়ে রইলো। এবার যেখানে অ্যাটাক করবে, ধরো এইখানটায় অ্যাটাক করবে, অর্থ পজিশনটায়, এখানে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা আর এই অক্সিজেনটা H2O হয়ে বেরিয়ে যাবে, তাহলে অ্যাড হবে কি SO3H, দ্য ইলেকট্রোফাইল উই নো, তাহলে অর্থ পজিশনে অ্যাটাচড হলো SO3H, আর প্যারা পজিশনেও অ্যাটাচড হবে SO3H। Well, in this case, the para product, see, if the temperature is say 90 or 100°C, then the para product will be major, para sulfophenol. The compound is para, আচ্ছা এটার নাম এটা প্যারা, আচ্ছা বাই দ্য ওয়ে, যখন কম্পাউন্ডের মধ্যে SO3H আর OH দুটোই প্রেজেন্ট থাকে, দেন SO3H ইজ দ্য বস। বেঞ্জিনের মাথায় SO3H হলে কী নাম হয়? সালফোনিক অ্যাসিড, বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। তো তার সঙ্গে এখন কি অ্যাড হয়েছে, এটার নাম কি? বেঞ্জিনের সঙ্গে ওইচ থাকলে কি বলে? ফেনল বলে। তো সো দ্য নেম অফ দ্য কম্পাউন্ড উইল বি ফেনল সালফোনিক অ্যাসিড, প্যারা পজিশন আছে তাই নামটা হবে প্যারা ফেনল সালফোনিক অ্যাসিড, একসঙ্গে, অদ্ভুত নাম, গ্যাপ দিয়ে অ্যাসিড, এটার নাম হবে অর্থো ফেনল সালফোনিক অ্যাসিড, ডান। ঠিক আছে, এই একই রিয়াকশন যদি আমরা একটা লোয়ার টেম্পারেচারে করতাম 20°C, তাহলে এটা কি হয়ে যেত? এটা হয়ে যেত মেজার, এখন এটা মেজার আছে।
প্রোডাক্ট তো একই তৈরি হবে, বাট মেজর হয়ে যাবে অর্থটা। আর প্যারাটা হয়ে যাবে মাইনর, মুখ্য গৌণ। হলো? কার কি ডাউট আছে বলো।